আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 11-র দেখো যে শতকরার অঙ্ক আছে। পার্ট 1-এ আমি 8 পর্যন্ত দিয়ে দিয়েছি ভিডিওটি। তো অবশ্যই তোমরা অঙ্কগুলো দেখে আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা আছে। তো এবার দেখো 9-এরটা কী বলছে। 9-এরটা বলছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর প্রথমে 10% এবং তারপরে আবার 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করি। দেখো এখানে যে মিলন দাদা প্রথমে 10% এবং পরে 5% অর্থাৎ টোটাল 15% ছাড় দিল, এটা কিন্তু কখনোই ভাববে না। এটা ভাবা মানে, এটা যদি ভেবে থাকো তাহলেই তুমি উত্তরটি ভুল করে ফেলবে। ওকে, তো তোমাকে আগে 200 টাকার মধ্যে 10% ছাড় দিয়ে কত টাকা দাম হয় দেখতে হবে। আবার যে টাকাটার দাম হয় সেই টাকার আবার 5% ছাড় দিয়ে মোট কত টাকার দাম হয় সেটা তোমাকে দেখতে হবে। তো এই অঙ্ক তুমি অনেক রকমভাবে করতে পারবে, ঐকিক নিয়মে করতে পারবে, ত্রৈরাসিক পদ্ধতিতেও করতে পারবে এবং সহজ সরলভাবেও করতে পারবে। ওকে, তো নিশ্চয়ই আগের ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তো চলো অঙ্কটি করা যাক। দেখো এখানে যে 9-এর অঙ্কটা আমি খুব সহজেই করে দেবো। দেখো প্রথমেই দেখো বইটির লিখিত মূল্য কত আছে, দেখো 200 টাকা, অর্থাৎ বইটির উপর লেখা দাম কত টাকা, 200 টাকা। তো তুমি এইটা লিখবে যে বইটির লিখিত মূল্য, লিখিত মূল্য ক টাকা ছিল, 200 টাকা। দেখো লিখছি 200 টাকা। ওকে, তাহলে বইটির লিখিত মূল্য 200 টাকা, 10% ছাড় দিচ্ছে। 10% ছাড়ে বইটির দাম কত হবে, খুব সহজে লিখে দেবে যে অতএব 10% ছাড়ে বইটির মূল্য হবে। ওকে, 10% ছাড়ে বইটির কী মূল্য হবে এইটা আগে বুঝে নাও। যদি 100 টাকায় সে 10% ছাড় দিচ্ছে, মানে 100 টাকায় 10 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকায় যদি 10 টাকা ছাড় দেয় তাহলে 90 টাকা। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে দেখো 100 টাকা দাম ফেলা থাকলে 10 টাকা ছাড় দিয়ে 90 টাকা দাম দিতে হবে। যদি 200 টাকা দাম ফেলা থাকে তাহলে ক টাকা দাম হচ্ছে, তাহলে দেখো দুটো শূন্য কেটে গিয়ে 90 দুয়ে 180 টাকা। ওকে, খুব সহজ। অর্থাৎ দেখো দুটো 100 টাকায় দুটো 10 টাকা ছাড় দিচ্ছে, মানে 20 টাকা ছাড় দেবে, তাহলে 180 টাকা প্রথমে 10% ছাড়ে দাম হতে চাই। আবার এই 180 টাকার উপর 5% ছাড় দিচ্ছে। তো আবার লিখে দাও যে অতএব আবার 5% ছাড়ে বইটির মূল্য হবে। ওকে, বইটির মূল্য হবে সমান, এখানে একটা বুঝে নাও। প্রথমে কি বলছে দেখো, এখানে 5% ছাড়ে, মানে 100 টাকায় 5 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 100 টাকা দাম ফেলা থাকলে বইটির দাম 5 টাকা ছাড় দিলে 95 টাকা। তো এইখানে সেটাই লিখতে হবে যে 100 টাকা দাম ফেলা থাকলে 5% ছাড় দিলে 95 টাকা দাম হয়। তো 180 টাকা এখন বইটির দাম, প্রথমে 10% ছাড় দিয়ে হয়েছে 180 টাকা। এই 180 টাকার উপরে 5% ছাড় দিচ্ছে। ক্লিয়ার? তো এইটা দেখো কাটাকাটি করলে কি উত্তর হবে, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে দেখো 2 5 10 আর 2 9 18, 5 দিয়ে এটাকে কাটলে দেখো 5 1 5 পড়ে যাচ্ছে 4, 5 9 45, তাহলে 19 আর 9 বেঁচে রয়েছে, 19 9 দেখো 171, 171 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথমে 10% ছাড় দিলে 200 টাকা দাম ফেলা ছিল, 10% ছাড় দিলে দেখো 180 টাকা দাম হয়। আবার এই 180 টাকার উপরে বলছে 5% ছাড় দিলে হচ্ছে 171 টাকা। তাহলে কি বলছে, তৃষা তাহলে মিলন দাদাকে কত টাকা দিল, তার সহজে লিখে দাও যে অতএব তৃষা মিলন দাদাকে কত টাকা দিল, 171 টাকা দিল। ক্লিয়ার? 171 টাকা এই পরপর ছাড় হয়ে দাম হয়ে যাবে। কত সোজা, এই ছকে করলে তোমার খুব তাড়াতাড়ি উত্তরটি হয়ে যাবে। ওকে, এবার দেখো 10-এর অঙ্কটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। একটি বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান। ক্লিয়ার? সেই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুকেই 10% করে বাড়িয়েছে। তো ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো, এটা তোমাকে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলছে। এখানে বলেই দিয়েছে যেটা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করবে। অর্থাৎ আমি যে আগে খুব সহজে ছকে করে দিচ্ছিলাম এইভাবে হবে না, এটা ত্রৈরাসিক পদ্ধতিতেই করতে হবে। ক্লিয়ার? তো আগে তোমাকে বুঝতে হবে, ধরো মনে করো বর্গক্ষেত্রের বাহু আগে 100 ছিল, তাহলে 100 বর্গক্ষেত্রের বাহু হলে ক্ষেত্রফল কত ছিল, 100 গুণিত 100,
তুমি পেয়ে যাচ্ছ বর্গক্ষেত্রের আগের ক্ষেত্রফলটা। এখন বলছে বাহু 10% বাড়াচ্ছে, তাহলে কি হচ্ছে 100 আবার 10 বেড়ে গিয়ে 110। সেটা যদি আবার পরবর্তীকালে এই যে দৈর্ঘ্য বাড়ানোর পরে ক্ষেত্রফল কী হবে 110 গুণিত 110, তাহলে তুমি পরবর্তী ক্ষেত্রফলটা পেয়ে গেলে। তাহলে কত বাড়লো তুমি সেটাও পেয়ে যাচ্ছ, বিয়োগ করলে পেয়ে যাবে। তাহলে সেইটা ত্রৈরাসিক পদ্ধতিতে দেখিয়ে দিতে হবে শতকরা কত বাড়লো। ওকে, তো দেখো দেখো তাহলে তুমি 10-এরটা কী লিখবে, 10-এরটা লিখবে যে ধরি আগে বর্গক্ষেত্রের বাহু ছিল 100 একক। ঠিক আছে, বাহু ছিল 100, এখানে কোনো সেমি টেমি কিছু নেই, যার কারণে তুমি লিখবে 100 একক। ঠিক আছে, তাহলে অতএব আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, তো ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি দেখো, বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু। তাহলে অর্থাৎ দেখো 100 গুণিত 100, তাহলে এইটা গুণ করলে দেখো 1 একে 1 আর 4টে 0। তাহলে এত যেহেতু ক্ষেত্রফল বার করছি তো লিখতে হয় বর্গ একক। ঠিক আছে, অর্থাৎ আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গ একক। ক্লিয়ার? এবার দেখো 10% বাড়ালে তো লেখো যে অতএব 10% বাহুর দৈর্ঘ্য বাড়াচ্ছে। ওকে, 10% বাহুর দৈর্ঘ্য বাড়ালে বাহু হবে কত, বাহু হবে সমান, দেখো আগে ছিল আমার 100 আর 10% বাড়াচ্ছে, তাহলে কি হচ্ছে 10 বেড়ে যাচ্ছে অর্থাৎ +10, তাহলে কি হয়ে যাচ্ছে 110 একক। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত হবে, তো লিখে দাও যে অতএব 10% বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে। এখানেও ক্ষেত্রফলের সূত্র একই, বাহু ইন্টু বাহু। ক্লিয়ার? তাহলে সমান দেখো 110 ইন্টু 110, তাহলে এটা গুণ করে দেখো 11 11 121 আর দুটো শূন্য বসে যাচ্ছে, অর্থাৎ 12,100 বর্গ একক। ক্লিয়ার? আগে ছিল 10,000 বর্গ একক, এখন হলো 12,100 বর্গ একক। তাহলে কত বাড়লো, তাহলে লিখে দাও যে অতএব ক্ষেত্রফল বেড়েছে সমান, এটা বিয়োগ করে দাও, কি হচ্ছে 12,100 বিয়োগ 10,000। ঠিক আছে, তাহলে সমান কত হচ্ছে 2,100 বর্গ একক। ঠিক আছে, তাহলে এত বর্গ একক বেড়ে গেল। তাহলে এবারে তোমাকে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে দেখাতে হবে যে শতকরা কত বাড়লো। তো এখানে লিখে দাও যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি হবে, গণিতের ভাষায় সমস্যাটি। ঠিক আছে, এখানে তাহলে কি পেয়েছে, এখানে প্রথমে লিখবে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, আর আগে কত ছিল। ঠিক আছে, তাহলে কি বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল, তো এখানে লিখে দাও ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আগে ছিল দেখো 10,000, ঠিক আছে 10,000 বর্গ একক, সেখানে বৃদ্ধি পেয়েছে দেখো 2,100 বর্গ একক। শতকরা কত মানে 100-র মধ্যে কত, এই তোমার ছক করতে হবে ত্রৈরাসিক পদ্ধতিতে। ওকে, এবারে দেখো এখানে যেহেতু ক্ষেত্রফল 10,000 থেকে 100 কমেছে, বৃদ্ধিও পাবে কম, অর্থাৎ সরল সম্পর্ক, লিখবে যে অতএব ক্ষেত্রফল ও বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধির মধ্যে সরল সম্পর্ক। ওকে, তাহলে সরল সমানুপাতটি কী হবে, তো লিখে দাও অতএব সরল সমানুপাত সমান, সরল সমানুপাত হচ্ছে এইটা প্রথম এইটা দ্বিতীয়, অর্থাৎ দেখো 10,000 ইজডু 100 সমানুপাত 2,100 ইজডু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণয় বৃদ্ধি পায় কত, তো লিখে দাও অতএব বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় তাহলে সমান, এখানে দেখো 100 দ্বিতীয় আর তৃতীয়টা উপরে থাকবে 2,100 আর নিচে দেখো 10,000। ক্লিয়ার? এটা কাটাকাটি করো, দেখো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 21 একে দেখো 21%। ক্লিয়ার? তাহলে কত বৃদ্ধি পেয়েছে 21%। তাহলে তুমি সহজে লিখে দাও যে অতএব শতকরা বৃদ্ধি পায়
21%। ব্যাস, এটাই তোমার উত্তর। ক্লিয়ার? অর্থাৎ আগে ধরে নেবে 100 একক ছিল, ক্ষেত্রফল তাহলে বাহু ইন্টু বাহু মানে 10,000, 10% বাড়ালে হবে 110 একক বাহু, তাহলে তখন ক্ষেত্রফল হবে দেখো 12,100, তাহলে বেড়েছে বিয়োগ করে দেখে নেবে 2,100, তাহলে এখানে কি হচ্ছে 10,000-এ বৃদ্ধি পায় 2,100, 100-তে বৃদ্ধি পায় কত? 100 মানে শতকরা, দেখছি 21, অর্থাৎ 21% বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবার 11টা দেখো কি বলছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমার ইম্পর্টেন্ট। এবার দ্বিতীয় ইউনিট পরীক্ষায় অবশ্যই আসতে চলছে, এবার দ্বিতীয় ইউনিট পরীক্ষায় কিন্তু আসবেই এবং ফাইনাল পরীক্ষাতেও আসবে। এই কারণে এই যে অঙ্কগুলো তুমি দেখছো মনোযোগ দিয়ে দেখো। ক্লিয়ার? তো 11 বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। মানে ঠিক ঠিক টাইমে বিল দিলে 100 টাকায় 15 টাকা ছাড় পাই। ওকে, অর্থাৎ 15 টাকা যদি ছাড় পাই বিল হয় 100 টাকা। এটাই খুব সহজে বোঝা গেল। এবারে বলছে দেখো সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, তো বিদ্যুতের বিলের পরিমাণ কত? এটা খুব সোজা অঙ্ক, ত্রৈরাশিক পদ্ধতিতেও করতে পারো, ঐকিক নিয়মেও করতে পারো, কারণ এখানে কোনো নিয়ম বলে। এই অঙ্কটা ত্রৈরাশিক পদ্ধতিতেও করতে পারো, ঐকিক নিয়মেও করতে পারো। ওকে, যেহেতু দেখো আগে ত্রৈরাশিক পদ্ধতিতে করেছি, তো এটাও ত্রৈরাশিক পদ্ধতিতে করে দাও। চলো দেখো 11টা তুমি সহজেই গণিতের ভাষায় সমস্যাটি বলে লেখো। কি? গণিতের ভাষায় সমস্যাটি। সমস্যাটি কি বলছে? সময় মতো ছাড় দিচ্ছে, ঠিক আছে, বিলের পরিমাণ কত? তাহলে প্রথমে দেখো এটা ছাড় লিখবে, আর এদিকে হচ্ছে বিলের পরিমাণ। ওকে, বিলের পরিমাণ, পরিমাণ বা মোট বিল যেটা পারো লিখতে পারো। ক্লিয়ার? তো এখানে দেখো 15% ছাড়, অর্থাৎ দেখো 15 টাকা ছাড় দিলে বিল হয় 100 টাকা, তো কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তো বিল কত টাকা? ব্যাস, ওই কিংডমও করে দিতে পারতে, খুব সোজা। তো এটাও লিখবে দেখো, অতএব ছাড় ও বিলের মধ্যে, বিলের মধ্যে কি সম্পর্ক? দেখো ছাড়টাও 15 থেকে 54 অর্থাৎ বেড়েছে, তাহলে বিলও বাড়বে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক, যেহেতু এটা সরল সম্পর্ক হলো, তাহলে এটাও সরল সমানুপাত হবে। অতএব সরল সমানুপাত, সরল সমানুপাত সমান দেখো আগে হবে 15:54 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। চতুর্থ পদটা বার করব, প্রথম পদটা আমার নিচে থাকবে। ক্লিয়ার? তো লেখো অতএব নির্ণেয় বিল। নির্ণেয় বিল সমান কি? তাহলে দেখো 15টা আমার নিচে থাকছে, আর 54 ইন্টু 100 ওপরে থাকছে। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে দেখো 5 দিয়ে কাটো, 5 3 15। ক্লিয়ার? আর 5 20 100, 3 দিয়ে এটা কাটলে দেখো 3 1 3 পড়ে যাচ্ছে 2, 3 8 24। তাহলে এটা টোটাল গুণ করলে দেখো 18 2 36 আর একটা শূন্য, অর্থাৎ 360 টাকা। তাহলে বিলের পরিমাণ কত ছিল? 360 টাকা। তো লিখে দাও যে অতএব বিলের পরিমাণ ছিল 360 টাকা। 360 টাকা। ক্লিয়ার? তাহলে এটাও দেখো খুব সহজ অঙ্ক। এরপর 12 অঙ্কটা দেখো কি বলছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে। ওকে, চিনির মূল্য 20% বেড়ে গেছে। তো আগে যেটা দাম ছিল, ধরো 100 টাকা দাম ছিল, তার থেকে 20% বেড়ে গেছে, অর্থাৎ 20 টাকা বেড়ে গেছে। তো এখানে বলছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। অর্থাৎ আগে যে টাকায় চিনি কিন্তু সে টাকাতেই খরচ করবে, খরচ অপরিবর্তিত রাখবে, চিনি কমিয়ে দেবে। কত চিনি কম করবে? ওকে, তো এখানে তোমাকে আগে লিখতে হবে যে ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত বা 100 কেজি চিনি পাওয়া যেত। ক্লিয়ার? এবারে দেখো 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকায় 20 টাকা বেড়েছে, মানে আগে 100 টাকা খরচা করতো, 20 টাকা বেড়ে কি হলো? 120 টাকা হলো। তাহলে কি দাঁড়াচ্ছে? 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়। তো আগে 100 টাকায় খরচ করতো, তাহলে 100 টাকায় কত চিনি পাওয়া যাবে? তাহলে সেইটা যদি 100 এর সঙ্গে বিয়োগ করে দিই, তাহলে শতকরা কত কমাতে হবে সেটা তুমি পেয়ে যাবে। তো দেখো, তো তুমি এখানে দেখো 12টা কী করবে, দেখো 12টা তুমি আগে লিখবে, ধরি আগে 100 টাকায় 100 একক ওকে চিনি পাওয়া যেত। 100 একক চিনি পাওয়া যেত। ওকে, আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, 20% বেড়েছে, তাহলে শর্তানুসারে কী আসবে? অতএব তুমি এটা গণিতের ভাষায় সমস্যাটি করে ফেলো। অতএব দেখো গণিতের ভাষায়
সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি আমার কি দাঁড়াচ্ছে দেখো, যেহেতু আমার এখানে বলেছে চিনির পরিমাণ কত কমাতে হবে, ক্লিয়ার? তাহলে এই দিকে লিখি আগে চিনি, আর এদিকে দেখো লিখছে টাকা। ওকে, 20% বেড়েছে, তাহলে আগে তো 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, 20% দাম বেড়ে এখন হলো দেখো 120 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, ক্লিয়ার? তো আগে দেখো 100 টাকায় খরচা করতো, তাহলে 100 টাকাতে কত চিনি পাওয়া যায় এটা আগে দেখে নেওয়া যাক। ঠিক আছে, তাহলে যত পাওয়া যাবে, আগে 100 টাকা পেতো, তাহলে তত থেকে এইটা বিয়োগ করলে কত কমাতে হবে জেনে যাব। তো এখানে দেখো টাকা যেহেতু কমে গেছে, চিনিও কমবে, এটাও সরল সম্পর্ক। তো লেখো টাকা ও চিনির মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক, ক্লিয়ার? তাহলে সরল সমানুপাতটি কী হবে? তো লেখো সরল সমানুপাত সমান, এটাও তাহলে কি হচ্ছে 120:100, চারটে পুটকি, আবার দেখো 100 জিজ্ঞাসা চিহ্ন, ক্লিয়ার? নির্ণেয় চিনি বার করে নাও। অতএব নির্ণেয় চিনি, নির্ণেয় চিনিটা কি দাঁড়াচ্ছে দেখো, 120 নিচে আর 100 দুটো ওপরে যাচ্ছে, ক্লিয়ার? এটা কাটাকাটি করলে দেখো 0 0 কাটা, 2 দিয়ে কাটলে দেখো 2 5 10, 2 6 12, আবার 2 দিয়ে কাটলে দেখো 2 3 6, 2 50 100, তাহলে দাঁড়াচ্ছে দেখো 50 5 250/3 একক। অর্থাৎ দেখো এখন হচ্ছে 100 টাকায় এত একক চিনি পাবে, এটা ভাগ করলে তুমি পেয়ে যেতে যে কত কেজি দাঁড়াচ্ছে। তাহলে কমাতে হবে কত? তাহলে আগে 100 একক চিনি পেতো, এখন এত পাই, তাহলে এত থেকে এত বিয়োগ করলেই আমি কতটা কমাতে হবে পেয়ে যাব। তো লিখে দাও যে অতএব শতকরা চিনি কমাতে হবে, কমাতে হবে কত? আগে দেখো 100 পেতো, তাহলে 100টা বড়, 100 বিয়োগ এইটা 250/3, এখন যেটা পাচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে দেখো 3 লসাগু, 103 300 বিয়োগ 250, তাহলে দেখো এটা বিয়োগ করলে ওপরে হবে 50, নিচে 3, 3 দিয়ে 50কে ভাগ করে দাও, 3 1 3 বিয়োগ করলে 2 0, 3 6 18 বিয়োগ করলে 2, অর্থাৎ দেখো 16/2/3, তাহলে 16/2/3%, দেখো 16/2/3%, এটা তাকে চিনির পরিমাণ কমাতে হবে। ওকে, দেখো অঙ্কটা খুবই সোজা। আগে মনে করবে 100 টাকায় 100 একক বা 100 কেজি চিনি পাওয়া যেত, 20% বেড়েছে মানে 120 টাকায় 100 কেজি চিনি পাওয়া যায়। তো 100 টাকায় কত দেখলাম, 100 টাকায় এত কেজি চিনি পাওয়া যাচ্ছে, তাহলে কমাতে হবে কত? 100 আগে পেতাম আর এখন পাই এত, বিয়োগ করে দেখছি এত % আমাকে কমাতে হবে, ক্লিয়ার? এরপর 13 অঙ্কটা কী বলছে দেখো, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। কি বলছে? যদি জল জমে বরফ হয় তাহলে 10% বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি মনে করো 100 একক জল, তাহলে 100 একক মানে লিটারই ধরো, 100 লিটার জল যখন বরফ হবে তখন 110 হয়ে যায়, মানে 110 লিটারের আয়তন নিয়ে নেবে, ক্লিয়ার? তো বলছে ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তাহলে নিশ্চয়ই এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে 110 একক বরফ যখন জল হবে গলে তখন 100 একক হয়ে যাবে, ক্লিয়ার? অর্থাৎ 100 একক জল যখন জমে বরফ হয় তখন 110 হয়ে যায়, তাহলে নিশ্চয়ই 110 বরফ গলে গিয়ে জল হলে 100 আয়তনের হয়ে যাবে। ওকে, তাহলে এই বিষয়টা শুধু বুঝে নিতে হবে। আবার বলছি দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, মানে মনে করো যে জলের আয়তন যদি 100 হয়, সেটা বরফ হলে 110 হয়ে যাবে। যদি তাহলে সেটাকে ঘুরিয়ে ভাবলে কি হয়, 110 একক বরফ যখন গলে জল হবে তখন 100 হয়ে যাবে, ক্লিয়ার? তো এই বিষয়টা নিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তো দেখো দেখো 13 অঙ্কটা বেশি কিছু আমি লিখছি না, সোজা গণিতের ভাষায় সমস্যাটি করে দিচ্ছি। দেখো তো কি বলছে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি কি দাঁড়াচ্ছে দেখো, আমার এখানে যেহেতু বরফ গলে জল হচ্ছে, তাহলে আমি এখানে জলের আয়তন লিখি, জলের আয়তন। ওকে, আর এদিকে কি হচ্ছে, বরফের আয়তন, বরফের আয়তন। ওকে, তাহলে দেখো বলছে জল জমে বরফ হলে 110 একক হয়ে যায়, তাহলে মনে করো জল হচ্ছে 100 আর বরফ হলে 110 হয়ে যায়, তাহলে এইটাই ঘুরিয়ে ভাবলে কি হয়, 110 একক বরফ
গলে জলের আয়তন হয় 100। ক্লিয়ার? তাহলে 100 একক বরফ গলে যখন জল হবে তখন কত হবে, এই জলের আয়তনটা আগে বার করো। তো এখানে দেখো বরফের আয়তন কমে গেছে, তাহলে জলের আয়তনও কমবে, সরল সম্পর্ক। লিখে দাও যে অতএব, শর্টে লিখছি দেখো, বরফ ও জলের মধ্যে, ওকে, বরফের আয়তন ও জলের আয়তনের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তাহলে সরল সমানুপাতটি কী হবে? তো লেখো অতএব সরল সমানুপাত। সরল সমানুপাত তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, 110:100 সমানুপাত, আবার এই 100 জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? তাহলে নির্ণয় জলের আয়তন কী হবে? তো লিখে দাও অতএব জলের আয়তন হবে, তাহলে 100 একক বড় বলে তখন জলের আয়তন কী হবে হিসাব করে দেখছি। দেখো চতুর্থটা বার করছি, অর্থাৎ প্রথমটা নিচে আর এই দ্বিতীয় তৃতীয়টা ওপরে চলে গেল। 0 0 কাটা, আর কাটবে না, অর্থাৎ তোমার এখানে হচ্ছে দেখো 110,1000/11 একক লিখে দিলাম। তাহলে এত একক, অর্থাৎ 100 একক বরফ যখন জল হবে তখন এত হয়ে যাবে 1000/11। তাহলে শতকরা কমলো কত? তো এখানে লিখে দাও যে অতএব শতকরা জলের আয়তন হ্রাস পায়। ওকে, হ্রাস পায় বা কমেছে। তাহলে কত? আগে দেখো 100ই ছিল, সেখান থেকে এতটা কমে গেলে কতটা হ্রাস পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা দেখো বিয়োগ করলে 11, 11 একে 11, 2 0 বিয়োগ 1000। ঠিক আছে, এটা দেখো বিয়োগ করলে ওপরে হবে 100/11। 11 দিয়ে 100কে যদি ভাগ করো পেয়ে যাবে দেখো 11 9 99 বিয়োগ করে 1, অর্থাৎ 9.1-এর 11%। তোমার উত্তর কি দাঁড়ালো? 9.1-এর 11% হ্রাস পেল। তাহলে দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কত সোজা। তাহলে কি করবে? খুব সোজা, বেশি কিছু লেখার দরকার নেই। গণিতে বাজার সমস্যাটি বলছে জল জমে বরফ হলে 10% বৃদ্ধি পায়। তাহলে মনে করো 100 আয়তনের জল ছিল, সেটা বরফ হলে 110 আয়তন হয়। এইটা ঘুরিয়ে খালি লিখতে হবে যে 110 আয়তনের বরফ জল হলে 100 আয়তন হয়। যেহেতু আমার লাস্ট উত্তর চেয়েছে বরফ গলে জল হলে, ওকে, শতকরা কত, তাহলে বরফ গলে জল হলে এত হয়। তাহলে 100 আয়তনের বরফ গলে জল হলে দেখলাম যে 1000/11 একক আমার জলের আয়তন হবে। তাহলে শতকরা হ্রাস পাবে কত? আগে ছিল দেখো 100, তাহলে সেই 100 থেকে এইটা বিয়োগ করে দেখলাম 9.1-এর 11% হ্রাস পাবে। ক্লিয়ার? এরপর 14টা কী বলছে দেখো, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। অর্থাৎ ভালো ধানের বীজ ব্যবহার করায় ফলন 55% বেড়েছে আর খরচও দেখো 40% বেড়েছে। তো উৎপলবাবু আগে তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। তাহলে আগে উৎপলবাবু দেখো 1200 টাকা খরচা করলে 3000 টাকার ফলন পেত। লাভ কত হতো? 3000 থেকে খরচাটা বাদ দিলে দেখছি 1800। তাহলে আগে উৎপলবাবুর লাভ হতো, অর্থাৎ আয় হতো 1800 টাকা। তো এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়লো। তো এখন দেখতে হবে যে এখন এই যে খরচা বেড়ে কত খরচ হয় এবং ফলনও যেটা 3000 টাকার পেতো সেটাও দেখো 55% বেড়ে কত টাকার ফলন হয় দেখতে হবে। তাহলে এখন আয় হয় কত পেয়ে যাবে। তাহলে আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে সেটাও বুঝতে পারবে। ওকে, তো দেখো, তো এখানে আমি খুব সহজেই করছি। দেখো লিখবে চাষের খরচ হতো কত টাকা? চাষের খরচ হতো দেখো 1200 টাকা। ঠিক আছে, আগে চাষের খরচ হতো 1200 টাকা। 44% অর্থাৎ 40% বেড়ে কত খরচ হয়? তো লেখো অতএব 40% বেড়ে এখন খরচ হবে। এখন কত খরচ হবে? দেখো 40% বেড়েছে, তাহলে আগে ছিল 100 টাকা, 40% মানে 100 টাকায় 40 টাকা বেড়েছে। তাহলে 100 টাকায় 40 টাকা বাড়লে খরচ হবে কত? 140 টাকা। ক্লিয়ার? তাহলে এবারে 1200 টাকায় কত, এটা গুণ করে দেখে নাও যে 1200 টাকায় কত। দেখো 2 0 2 0 কেটে দিলাম, তাহলে কি হচ্ছে, শূন্যটা বসিয়ে দাও,
12 4 48-এর 8 হাতে থাকছে 4, 12 1 12 আর 4 16। এখন খরচ হচ্ছে দেখো 1680 টাকা। ঠিক আছে, এবারে ফলন কতটা বাড়লো এটা একবার দেখে নাও। তা এখানে লেখো অতএব আগে ফলন হতো কত টাকার? আগে দেখো ফলন হতো 3000 টাকার, 3000 টাকার বা টাকা। ঠিক আছে, 55% বেড়ে ফলন কত হয় শর্টে বার করে নাও। 55% বেড়ে এখন ফলন হবে, এখন ফলন হয় বা হবে কত দেখো। তাহলে 55% বেড়েছে, আগে দেখো 100 হতো, 55 বেড়েছে, তাহলে 155 হবে। তাহলে 3000 টাকায় কত? ক্লিয়ার? তাহলে দুটো শূন্য কেটে দাও, শূন্যটা বসিয়ে দিলাম, 3 দিয়ে গুণ করে নাও। 3 5 15 5 হাত থেকে 1, 3 5 15 1 16 6 হাত থেকে 1, 3 1 3 আর 1 4। এখন ফলন হয় দেখো 4650 টাকা। ঠিক আছে, তাহলে এখন আয় কত হয়? তো লিখে দাও যে অতএব এখন আয় হয় কত টাকা? এই যে 4650 বিয়োগ খরচটা বাদ দিয়ে দাও, 1680। ক্লিয়ার? সমান দেখো 0 0 মানে 0, 15, 8 7 15, 7 16, 7 আর 9 16, 2 আর 2 4। তাহলে 2970 টাকা এখন আয় হচ্ছে। আগে কত আয় হতো সেটা বার করো। লেখো যে অতএব আগে আয় হতো কত টাকা? আগে দেখো 3000 টাকার ফলন পেত আর 1200 টাকা খরচ হতো, তাহলে সমান 1800 টাকা আয় হতো। ঠিক আছে, আগে 1800 টাকা আয় হতো, এখন 2970 টাকা আয় হয়, তাহলে নিশ্চয়ই বেড়েছে। বুঝতে পারছো কত বেড়েছে? তো লিখে দাও যে অতএব এখন আয় বেড়েছে, অতএব এখন আয় বেড়েছে সমান কত টাকা? এইটা থেকে এইটা বিয়োগ করে দাও, 2970 থেকে 1800 বিয়োগ করে দাও। ওকে, দেখো বিয়োগ করলে পাচ্ছ 0 0 মিলাল 0, 7 নেমে গেল, 8 আর 1 9, 1 1 2, 1170 টাকা। দেখো এইটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে লিখিত করে দেবে, খুব সহজে বেরিয়ে যাবে। 40% বেড়ে কত খরচ হয়, 55% ফলন বেড়ে কত ফলন এখন পাই, তাহলে এখন আয় হচ্ছে কত টাকা, এত টাকা। আর আগের দেখো খরচ আর আয়টা বিয়োগ করলে দেখো কী পাচ্ছ, আগে কত আয় হতো পেয়ে গেলে, তাহলে এই আয় থেকে এই আয়টা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 1170 টাকা এখন আয় বেড়েছে। ওকে, তাহলে অঙ্কগুলো খুবই সোজা। তো পরবর্তী অঙ্কগুলি পরের ভিডিওতে অবশ্যই আমি দেবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করে রাখবে, আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। ধন্যবাদ।